বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে, আপনারা অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন, ব্যতিব্যস্ত। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যে বিদেশে যাওয়া, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মিডল ইস্ট, কতজন মানুষ যেতে পারবে? আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে 1.5 থেকে 2 কোটি মানুষ মাত্র বিদেশে, আর বাকি 16 থেকে 17 কোটি মানুষ বাংলাদেশেই বসবাস করে। আমাদের যে বাংলাদেশের সাইজ, আপনি যদি খেয়াল করে দেখেন বিশ্ব মানচিত্রে, আমাদের প্রতি বর্গ কিলোমিটার এবং প্রতি 1 বর্গ মাইল অঞ্চলে 3000-এর অধিক মানুষ বসবাস করে। আপনি যদি আজকে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে, 8.8 বিলিয়ন অথবা 8.2 বিলিয়ন সমস্ত মানুষ যদি আমেরিকার ভিতরে নিয়ে যান, তারপরেও প্রতি বর্গ মাইলে আমেরিকার জনঘনত্ব হবে 2250 জন। তাহলে আপনারা খেয়াল করে দেখেন যে সমগ্র পৃথিবীর মানুষ আমেরিকাতে নিয়ে গেলে যে ঘনত্ব হবে, বাংলাদেশে গত 10 বছর থেকে তার চেয়ে বেশি ঘনত্ব নিয়ে মানুষ বেঁচে আছে। তাহলে আপনি বোঝেন, এই দেশটি চালানো, এই দেশের মানুষকে জীবন পরিবর্তন করা, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যগতভাবে তাদেরকে লিটারেট করে তোলা এবং দারিদ্র্যের ক্রশাঘাতে যে নিষ্পেষিত জীবন মানুষের, সে জীবন থেকে বের করে এনে একটা সুস্থ ধারার জীবনে নিয়ে যাওয়া অত সহজ ব্যাপার নয়। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছেন, তারা হয়তো সচেতন বা আমার চেয়ে 40 গুণ বেশি সচেতন, কিন্তু রাজনীতির ধারে কাছে নেই। তো তাদের অনেককে বলতে শুনি, রাজনীতিবিদেরা ভালো না, অমুক না, তমুক না। তো আমি পরে আমার একটা প্যাসিভ একটা পরীক্ষণ পদ্ধতি আছে, আমি পরীক্ষা করি আসলে তিনি কি আসলে রাজনীতি করেন নাকি রাজনীতি করেন না। তো আমি তো রাজনৈতিক কর্মী, সারা জীবনে রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক সচেতন মানুষ, এবং পরিচয়টা সবসময় খোলা যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের, বাংলাদেশ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনার মানুষ। এই মানুষের মূল কাজে হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের দেশ গঠন করতে সাহায্য করা। তো আমার বন্ধু বান্ধবদেরকে দেখি, তারা খুব তাত্ত্বিক কথাবার্তা বলেন, কিন্তু পরে খোঁজ খবর করতে করতে দেখি যে আসলে ওনারা আলবদর হওয়ার সুযোগ পাননি, তিনারা লাল বদর হওয়ার কিন্তু সুযোগ পেয়েছেন। তো তিনাদের অনেকেই বড় বড় দার্শনিক তথ্য দেন, আবার কিন্তু ভেতরে ভেতরে বড় রকমের লাল বদরও আছেন। সেই লাল বদরদের এখন আস্তে আস্তে ভেতরের যে আশা, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ রাজনীতি থেকে দূরে থেকে নিজেকে সবচেয়ে বড় রাজনীতিবিদ মনে করা, এইসব নিরপেক্ষ মানুষগুলাই আমাদের সমাজটাতে এই এনার্কি তৈরিতে আগুন ঢেলেছে, যার ফলে আজকে সমাজটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ব্যাংকিং সেক্টর দেখছেন, তো তিনি আজকে একটি কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলেছেন যে গত কত বছরে বাংলাদেশে 20 থেকে 25 বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। একদম সোজা কথা, ধরেন 20 থেকে 25 বিলিয়ন বলছেন, আমি 25 বিলিয়নটাকেই ধরলাম গত 5 বছরে বাংলাদেশের রাজনীতিবিদেরা বাংলাদেশ থেকে 25 বিলিয়ন টাকা পাচার করেছে। ধরেন আপনি ধরেই নিলেন, তো ধরলাম রাজনীতিবিদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝাচ্ছেন, তাও ধরে নিলাম। প্রতি বছর বাংলাদেশে যদি জিডিপি 7.5% হয় অথবা 7% হয়, তাহলে আমাদের অর্থনীতি যে পরিমাণ টাকা যোগ হয়, সেটার পরিমাণ হচ্ছে 400 বিলিয়ন। খেয়াল করে দেখেন, প্রতি বছরে আমাদের অর্থনীতিতে যে টাকা যুক্ত হয়, সেই টাকার পরিমাণ, অর্থাৎ আমাদের সম্পদের যে বৃদ্ধি, সেটার পরিমাণ হচ্ছে 400 বিলিয়ন, যদি সেটা 7% বা তার উপরে হয়। তো গত বছর এবং এই বছরের অর্ধেক, এই 1.5 বছরে বাংলাদেশের এভারেজ জিডিপি হচ্ছে
3.5%। তা এখন আপনি যদি 7% হইলে আপনার রাষ্ট্রের অর্থনীতিতে যদি 4 বিলিয়ন মানে 400 বিলিয়ন যদি যুক্ত হয়, সেটি যদি আপনার এই 7% না হইয়া 3.5% হয়, তাহলে সেখানে যুক্ত হচ্ছে 200 বিলিয়ন। তাহলে এখন আপনি প্রতি বছর নেট লস কত? আপনার প্রতি বছরে নেট লস হচ্ছে 200 বিলিয়ন। খেয়াল করে দেখেন, এইরকম যদি 5টি বছরে হয় তাহলে 200 করে 1000 বিলিয়ন। অথচ সরকার দাবি করছে যে 5 বছরে বিদেশে পাচার করা অর্থের পরিমাণ হচ্ছে 20 থেকে 25 বিলিয়ন। এই 20 থেকে 25 বিলিয়ন যদি 1000 বিলিয়ন থেকে বাদ দেন, তাহলেও নিদেন পক্ষে বাংলাদেশ কি পরিমাণ লাভ করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এটা আমাদের কথা নয়, তাদের কথা। তাইলে বোঝেন যে বাংলাদেশে যারা বড় বড় লেকচার দেয় যে রাজনীতিবিদেরা কিছুই করতে পারেনি, অথচ এই বাংলাদেশের আদ্যপান্ত গত 53 বছরে একটা পশ্চাৎপদ, যুদ্ধ বিধ্বস্ত, মূর্খ, অশিক্ষিত একটা রাষ্ট্রকে শিক্ষিত মানুষের দেশ, মধ্যম আয়ের মানুষের দেশ, যে মানুষ ওই কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করত, পরবর্তীতে হুজুরেরা আয়সা ওই কিছু নিমের ডাগ্গা আর খেজুরের ডাগ্গা প্রচলন করেছিলেন, সেখান থেকে মানুষকে টুথপেস্ট এবং ব্রাশে ফিরিয়ে এনেছিল। যেই মানুষ রিক্সা ঠেলতে ঠেলতে জীবন চলে যেত, সে মানুষকে ট্যাক্সি, লেগুনা এবং প্রাইভেট কারে চড়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ নিজে কিনে নয়, ভাড়ায়। এই যে বাংলাদেশের পরিবর্তনটা আমরা দেখেছি ছোটবেলায়, দারিদ্র্যের গভীরতা বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে মাঠে কি পরিমাণে ছিল, সেই দারিদ্র্যের গভীরতা থেকে বাংলাদেশটাকে এই রাজনীতিবিদেরাই তুলে এনেছে। আপনারা নোবেল দিয়ে যে লোককে বাংলাদেশে এনে বসিয়েছেন, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, অনেকের মধ্যেই একটা হাহাকার ছিল, হায়রে ডক্টর ইউনূসকে বসাইলে নাকি বাংলাদেশটা সুখের স্বর্গ হয়ে যেত, দুনিয়ায় বদলায় ফেলতো, গরিব দেশের মানুষ যে জায়গায় নোবেল পেয়ে ফেলছে। তো তাদের জন্য ডক্টর ইউনূস একটা মডেল সেট করে গেছে, এই দেশটিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এই দেশের অর্থনীতি অর্ধেক নিচে নেমে গেছে, সমাজ বিভক্ত হতে হতে ধ্বংসের কাছাকাছি চলে গেছে। এই দেশের পুলিশ কাজ করে না, এ দেশের আর্মি এখন দৌড়া সাপের চাইতেও নগণ্য, এ দেশের বিজিবি এখন পুলিশের চাইতেও নগণ্য, আনসারের যেই ক্ষমতা আছে পুলিশের সেই ক্ষমতাও নেই, সচিবালয়ের সচিবকেও রাস্তার ফকিন্নি যায়া চাঁদা দাবি করে। ঠিক এমনি একটা অবস্থায় মবের রাজত্ব, রুল অফ ল বলে যেটুক বাংলাদেশে ছিল, বাংলাদেশের রুল অফ ল এর স্বর্গ ছিল না, কিন্তু যেটুক ছিল সেখান থেকে বাংলাদেশটিকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। কোনো মানুষ, কোনো রাষ্ট্র কতটুক সভ্য সেটা রুল অফ ল দিয়ে বিচার করা হয়। যে দেশের রুল অফ ল যত স্ট্রিক্টলি মানা হয় সেই দেশটা ততটা সভ্য। তাহলে বাংলাদেশের মানদণ্ডটা কোথায়? যেখানে মবক্রেসি হয়, রাষ্ট্র যেখানে স্পন্সর করে মবদেরকে, রাষ্ট্র যেখানে তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে ক্রিয়েট করে নিজেরা এবং তাদেরকে লালন করে, পালন করে। সুদের টাকায়, এই সন্ত্রাসের টাকায়, চাঁদাবাজের টাকায় রাষ্ট্র এক একটা ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় রাষ্ট্রের যে অর্জনগুলো, এই যে 53 বছরের একটি রাষ্ট্র, একটি সংবিধান হয়েছিল, এই সংবিধানটিকে ধ্বংস করা হচ্ছে। একটি আর্মি হয়েছিল, সেই আর্মিকে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। 53 বছরের একটি পেশাদার পুলিশ, সেটিকে ধ্বংস করা হয়েছে। একটা ব্যুরোক্রেসি ছিল, সেটাকেও ধ্বংস করা হয়েছে। আগামী দিনের বাংলাদেশ ফকিরের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র, অনাহারের বাংলাদেশ। কেন বলছি? আপনি যে জিওপলিটিক্যাল অঞ্চলে বসবাস করেন, সেখানকার মানুষের সাথে আপনার সম্পর্কটা কেমন?
কার সাথে সম্পর্ক কেমন। যেমন পাকিস্তান আমাদের চেয়ে 1200 মাইল দূরে, আমাদেরকে দেওয়ার কিছু নেই। পাকিস্তানের 25% লোক একবেলা, দিনে অন্তত একবেলা খাইতে পায় না। এইরকম লোক সংখ্যা হলো 25%। তাহলে এই পাকিস্তান আপনাকে আমাকে দেওয়ার কি আছে? কিছুই দেওয়ার নেই। আফগানিস্তান 40 বছর যুদ্ধ করতে করতে নিজেরা শেষ হয়ে গেছে। আমরা যে বলছি বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, সেই সুযোগ আমাদের নেই। কারণ আফগানিস্তান হয়তো আপনি তালেবান হতে হতে আফগানিস্তান থাকবে কিনা সেটাই সন্দেহ। নারীরা সেখানে এখন পুতুলে পরিণত হয়েছে, নারীদেরকে এখন আর মানুষ হিসেবেও সেখানে দেখা হয় না। তারপরে ভারত আমাদের 3 দিক থেকে বেষ্টন করে আছে ভারত। যে ভারতের চাল আমাদের দরকার, ডাল আমাদের দরকার, যে ভারতের পানি আমাদের দরকার, যে ভারতের কাঁচামাল দরকার, যেই কাঁচামাল দিয়ে আমরা $60 বিলিয়ন গার্মেন্টস প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করি। এই গার্মেন্টস প্রোডাক্ট বিদেশে রপ্তানি করা নয়, শুধু লক্ষ লক্ষ অসহায় মানুষ এই সেক্টরে কাজ করে। এই সেক্টরটি এখন মুখ থুবড়ে পড়েছে। আপনি যদি গ্রামে যান, গ্রামে শহরে যেখানেই যান, এই যে যারা রিক্সা চালায়, যারা ঠেলা চালায়, রাস্তার পাশে যারা দোকান করে, যারা ভাত বিক্রি করে, কলা বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, তাদের পেটের কাপড় একটু তুলে আপনি দেখেন, তারা এখন 3 বেলা খাওয়ার পয়সা জোগাড় করতে পারে না। রিক্সা চালিয়ে মানুষ এখন বেঁচে থাকার কোনো অবলম্বন হিসেবে রিক্সা চালনাকে আর নিতে পারছেন না। গ্রামে গঞ্জে কাজ নেই, হাহাকার, অসহায় মানুষের আত্মচিৎকার, চারদিকে হাহাকার। যেদিকে যাবেন মানুষের কাজ নেই, ভাত নেই, অন্ন নেই, বস্ত্র নেই, চিকিৎসা নেই। গ্রামে গ্রামে যেসব ক্লিনিকগুলো করা হয়েছে সেগুলোতে এখন ডাক্তার নেই, সেগুলোতে এখন রোগী দেখা হয় না। যেসব ভাতা ব্যবস্থা চালু করেছিল সেগুলো এখন আর কার্যকর নেই। যে বিজিএফ কার্ড, 30 লক্ষ মানুষ এই বিজিএফ কার্ডের আওতায় ছিল, 30 লক্ষ পরিবার, সেই 30 লক্ষ পরিবার এখন অসহায়, সেই বিজিএফ কার্ড তাদের নেই। বাংলাদেশের যত অর্জন, সমস্ত অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে তারা। এই ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, এই বাটপার ভণ্ডরা বলছে বাংলাদেশের স্বাধীনতাটা হয়ে অনেকই ভুল হয়েছে। তারা বলছে বাংলাদেশ বিশ্বকাপে খেলার দরকার নেই, ভারতে গিয়ে খেলা হচ্ছে না। বাংলাদেশের সংবিধানকে শেষ করে দিয়েছে মুক্তিযুদ্ধের কনসেপ্ট, শেষ করে দিয়েছে অসাম্প্রদায়িক চেতনা। এখন বাংলাদেশে হিন্দুকে হিন্দু বলে তাকে হত্যা করা হচ্ছে, হিন্দু বলে তাকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে। কথা বলে টেলিভিশনে এসে, সেই জন্য আনিস আলমগীরকে দিনের পর দিন জেলে থাকতে হচ্ছে। কথা বলে টেলিভিশনে এসে, সেই জন্য আবু আলম মুক্তিযোদ্ধা দিনের পর দিন তাকে জেলখানায় থাকতে হচ্ছে। হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, টেলিভিশনে কথা বলে, সেই জন্য তাকে দিনের পর দিন কারাভোগ করতে হচ্ছে। ঠিক এমনি করে বাংলাদেশটাকে আজকে যেখানে নিয়ে গেছে, বাংলাদেশের যে অর্থনীতি 1.16 ট্রিলিয়ন, বাংলাদেশের 1.26 ট্রিলিয়ন বাংলাদেশের অর্থনীতির সাইজ ছিল, এখন সেটা 1 ট্রিলিয়নের নিচে নেমে গেছে। তার মানেটা আপনি বোঝেন যে বাংলাদেশের অর্থনীতির যে সাইজ সেটা যেখানে ছিল সেখান থেকে নিচে নেমে গেছে, এবং এটা আর ওঠার কোনো সম্ভাবনা নেই। এবং বাংলাদেশে মৌলবাদী চক্র এমনভাবে সাম্প্রদায়িক শক্তিকে এই ডক্টর ইউনূসে স্পন্সর করছে, জিন্দা মানুষকে তো হত্যা করছে, মুর্দা মানুষের লাশ তুলে আগুন লাগিয়ে দিচ্ছে, জিন্দা মানুষকে গলায় ফাঁস দিয়ে আগুনে লাগিয়ে দিচ্ছে। দীপু চন্দ্র দাসকে আমরা দেখেছি। ঠিক এমনি করে যদি পুরো বাংলাদেশ দেখেন, 6,000 মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এই 5 আগস্টের পর। জাতিসংঘের রিপোর্টে বলেছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। সরকার 700 খুঁজে পেয়েছে, বাকি 700 খুঁজে পায়নি। কারণ এই বাকি 700 5 আগস্ট থেকে
8 আগস্ট 15ই আগস্টের মধ্যে হত্যা করা হয়েছে। এখন ওই 5 আগস্টের আগে যাদের হত্যা হয়েছে তাদের জন্য বিচার হবে, আর 5 আগস্টের পরে যাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে না, দায় মুক্তি দেওয়া হবে। এই যে অনাচার, এই যে অবিচার, এই রাষ্ট্র এটা নিতে পারবে না, এই সমাজ এটা নিতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দায় মুক্তি দেওয়া হয়েছিল, সে দায় মুক্তি টেকেনি। হানা ভোট এরশাদ করেছিল, সেটা টেকেনি। জিয়াউর রহমান করেছিল, সেটাও টিকেনি। আর আপনারা যেটা করবেন সেটাও টিকবে না। কিন্তু 91তে যেটা করা হয়েছিল সেটা পারপাসিভ, সেটা টিকেছিল, কারণ সেটা রাজনৈতিক শক্তি করেছিল এবং সাংবিধানিক প্রক্রিয়াকে মেনটেন করে করা হয়েছিল। বাংলাদেশের এমন কোনো পবিত্র প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানকে তারা ধর্ষণ করেনি। এই হাদিদের মতো ভণ্ডরা, এই হাদিদের মতো কালফিটরা এই দেশকে, এই সমাজকে গালি মুখে তুলে দিয়েছে। এই ভণ্ডদের এই সমাজকে নষ্ট করে ফেলেছে। এই নষ্ট সমাজকে আগামী দিনে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যাব মালিক জানেন, আর কেউ জানেন না। কিন্তু আমরা বিশ্বাস করি এই সমাজ, এই রাষ্ট্র যুদ্ধ করে টিকে থাকা একটা দেশ। এ দেশকে বাটপার, চোর, চাচ্ছদের হাতে, সুদী রাজাকার আলবদরদের হাতে আমরা পরাজিত হতে দেব না।